নিয়ে আসলাম ক্লাস 9-এর চ্যাপ্টার 4.3 অর্থাৎ দ্রবণের প্রথম ভিডিও। তোমাদের রসায়নে দ্রবণ ব্যাপারটা কিন্তু জানা খুব জরুরি ক্লাস 9-এর জন্য বা হায়ার ক্লাসের জন্য। আগে আমরা একটুখানি বাস্তব কতগুলো জিনিসকে নিয়ে আলোচনা করি। আমরা সবাই মোটামুটি কম বেশি লবণ আর চিনি মেশানো জল খেয়েছি। দেখবে এক গ্লাস জল নেওয়া হলো, তাতে 1 চামচ চিনি দেওয়া হলো, সামান্য লবণ দেওয়া হলো এবং একটু নাড়াচাড়া করার পরেই দেখা যায় যে সেই লবণ আর চিনিটা কিন্তু অদৃশ্য হয়ে গেল। যেটা পেলাম আমরা সেটা একটা তরল। এখন প্রশ্ন আমাদের মনে জাগে যেটা, যে লবণ বা চিনিটা গেল কোথায়? মানে জলের মধ্যে আমরা কঠিন লবণ দিলাম, কঠিন চিনি দিলাম, কিন্তু একটু নাড়াচাড়া করার পরে যেটা পেলাম পুরোই একটা তরল। এখন এই জিনিসটারই নাম হচ্ছে দ্রবণ, যেখানে অন্তত দুটো জিনিস মিশে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। দ্রবণের ডিটেলিংয়ে যাওয়ার আগে এই দুটো শব্দ সম্পর্কে কিন্তু আমাদের আগে বুঝতে হবে। একটা হচ্ছে সমসত্ব আর একটা হচ্ছে মিশ্রণ। সমসত্ব ইংরেজিতে বলা হয় হোমোজিনিয়াস, আর এটা একটা মিশ্রণ। সমসত্ব মানে কি? ধরো আমরা 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি মিশিয়ে একটা দ্রবণ বানিয়েছি, মানে একটা শরবত বানিয়েছি। এখন এই দ্রবণটার বা এই শরবতটার যে কোনো অংশ থেকে যদি তুমি খাও তোমার একই রকম মিষ্টি লাগবে, কোথাও বেশি মিষ্টি বা কোথাও কম মিষ্টি লাগবে না। মানে ধরো কেউ স্ট্র ডুবিয়ে এই অবধি ডুবিয়ে খেলো, কেউ এতটা ডুবিয়ে খেলো, দুজনেরই কিন্তু একই রকম মিষ্টি লাগবে। একজন যদি 2বার খায় একই রকম মিষ্টি লাগবে। এইটার মানে হচ্ছে সমসত্ব, মানে পুরোটা জুড়ে এর গঠনটা একই রকম। মানে চিনি এবং জল যে অনুপাতে আছে সেটা গ্লাসের ওপরেও যা আছে, গ্লাসের মাঝখানেও তাই আছে, গ্লাসের নিচেও তাই আছে। তখন আমরা এটাকে বলতে পারবো সমসত্ব। এবং এটা অবশ্যই একটা মিশ্রণ। দ্রবণে জল আর চিনি মেশার পরে জল এবং চিনির যা নিজস্ব ধর্ম সেটা কিন্তু বজায় থাকে। সেজন্য দ্রবণ কখনোই কোনো যৌগ নয়, দ্রবণ হলো একটা মিশ্রণ। তাহলে ফার্স্ট আমাদের এটা বুঝতে হবে যে দ্রবণ কি? দ্রবণ হচ্ছে একাধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। এবার আমরা চলে আসি আমাদের মূল বিষয়বস্তুর মধ্যে, দ্রবণ জিনিসটা আসলে কি। এবারে প্রথমেই দ্রবণ মানে কিন্তু এমন ব্যাপার নয় যে সবসময় তরলের মধ্যেই কোনো একটা কঠিনকে গুলতে হবে। নানান রকম দ্রবণ হতে পারে, সেটা কিন্তু আমরা ভিডিওর সামনের অংশে আলোচনা করব। প্রথমে যেটা বুঝতে হবে যে ধরো আমরা আপাতত এই জল চিনিতেই ফিরে আসছি, যে জলের মধ্যে কেউ চিনিকে মিশিয়েছে, মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করছে। এই মিশ্রণটার নাম দ্রবণ। প্রত্যেক দ্রবণের দুটো অংশ থাকে, একটাকে বলে দ্রাব, ইংরেজিতে বলা হয় সলিউট, আর একটাকে বলে দ্রাবক, সলভেন্ট। তাহলে এই যে ধরো আমরা জল আর চিনিকে মিশিয়েছি, কোনটাকে আমরা কি বলবো? তাহলে একটা দ্রবণের দুটো অংশ কি? দ্রাব ও দ্রাবক। এই দ্রাব আর দ্রাবক মিলে কি তৈরি হয়? দ্রবণ। সাধারণভাবে বলা হয় যে দ্রবণের মধ্যে যেটার আপেক্ষিক পরিমাণ কম সেটা হচ্ছে দ্রাব, যেটার আপেক্ষিক পরিমাণ বেশি সেটা হচ্ছে দ্রাবক। যদিও এই সংজ্ঞাটা পুরোপুরি কিন্তু ঠিক নয়। অ্যাকচুয়ালি যেটা বলা উচিত, যদি দ্রাব ও দ্রাবক দুটো ভিন্ন ভৌত অবস্থায় থাকে তাহলে যার সঙ্গে দ্রবণের ভৌত অবস্থাটা মেলে সেটাই হচ্ছে দ্রাবক। মানে ধরো জল আর চিনিকে মিশিয়েছি, তার মধ্যে চিনি হচ্ছে ভৌত অবস্থায় কঠিন সাধারণ তাপমাত্রায়, জল হচ্ছে ভৌত অবস্থায় তরল। ফাইনাল যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তরল। তার মানে হচ্ছে আমার এখানে চিনি দ্রাব এবং জল হচ্ছে দ্রাবক। কারণ এমন অনেক পদার্থ আছে 100 গ্রাম জলে যাকে 100 গ্রামের থেকে বেশি গুলে ফেলা যাবে, তার মানে কিন্তু এটা নয় যে তখন সেই পদার্থটা দ্রাবক হয়ে যাবে আর জলটা দ্রাব হয়ে যাবে। ফাইনাল যেটা দাঁড়াচ্ছে তার ভৌত অবস্থা যার সঙ্গে মিলবে সেটাই হচ্ছে দ্রাবক। এবারে যদি দুটোই একই ভৌত অবস্থার হয়, মানে ধরো কেউ জল আর অ্যালকোহল মিশিয়েছে, এখন এখানে হচ্ছে দুটোই তরল। যখন দুটো তরল তখন এবার পরিমাণ দেখতে হবে, যেটার পরিমাণ বেশি সেটা হচ্ছে এবার দ্রাবক। মানে ধরো
কেউ এরম করেছে যে 10 ml জল নিয়েছে আর 5 ml অ্যালকোহল নিয়েছে, তাহলে এক্ষেত্রে এই জলটা হচ্ছে দ্রাবক এবং এই অ্যালকোহলটা হচ্ছে দ্রাব। ভালো করে বোঝো, কারণ এখানে দুটোই তরল, ফাইনালি যেটা পেয়েছি সেটাও তরল। এবার আর কিন্তু ভৌত অবস্থা দিয়ে বিচার করা যাবে না, এবারে তখন পরিমাণে ফিরে আসতে হবে। তাহলে এখানে জল বেশি অ্যালকোহল কম, তার মানে হচ্ছে জলটা এখানে দ্রাবক, অ্যালকোহলটা এখানে দ্রাব। যদি উল্টো কেউ করে যে 5 ml জল নিয়েছে এবং 10 ml অ্যালকোহল নিয়েছে, তখন কিন্তু এই জলটা হয়ে যাবে দ্রাব এবং অ্যালকোহলটা হয়ে যাবে দ্রাবক। এবার কেউ বলতে পারে দুটোকেই সমান সমান নিয়ে কি হবে? দুটোকে সমান সমান নিলে যেটাকে যা ইচ্ছা বলা যাবে, কোনো ব্যাপার নয়, সেখানে দ্রাব আর দ্রাবকের মধ্যে ডিস্টিংগুইশ করার দরকার নেই। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পরিমাণটাই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি দুটো ভিন্ন ভৌত অবস্থার হয় তাহলে ফাইনাল যা ভৌত অবস্থা সেটাই হচ্ছে দ্রাবক, আর যেটার ভৌত অবস্থার মতো নয় সেটা হচ্ছে দ্রাব। তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু দ্রবণের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস শুরুতে বোঝার, যে দ্রবণের মধ্যে দ্রাব কোনটা এবং দ্রাবক কোনটা। আমি যেটুকু বলেছি সেটুকুকে আরেকবার রিক্যাপ করে সামনের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে, তাহলে আমরা দ্রবণের মধ্যে কি জিনিস প্রথমে বুঝলাম। ফার্স্ট অফ অল, দ্রবণ মানে হচ্ছে অবশ্যই এটা একটা মিশ্রণ। দ্রবণ কখনোই যৌগ নয়, দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ। অর্থাৎ একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে দ্রবণ মাত্রেই মিশ্রণ, কিন্তু মিশ্রণ মাত্রেই দ্রবণ নয়। ভালো করে বোঝো, দ্রবণ মাত্রেই মিশ্রণ কিন্তু মিশ্রণ মাত্রেই দ্রবণ নয়। কোনো মিশ্রণ যদি সমসত্ব না হয়ে অসমসত্ব হয় সেটা শুধুই মিশ্রণ, তাকে কিন্তু আমরা দ্রবণ বলতে পারবো না। কিন্তু সেই মিশ্রণটা যখন সমসত্ব তখন আমরা তাকে চাইলে দ্রবণ বলতে পারি। এবং একটা দ্রবণের দুটো অংশ থাকবে, একটি দ্রাব একটি দ্রাবক। যদি দ্রাব এবং দ্রাবক ভিন্ন ভৌত অবস্থায় থাকে তাহলে ফাইনালটা যেমন, অর্থাৎ ফাইনাল দ্রবণটা যে ভৌত অবস্থায় রয়েছে সেই অনুযায়ী আমরা দ্রাবক চুজ করব যার সঙ্গে মিলবে। যদি দুটো একই ভৌত অবস্থায় থাকে, যেটার পরিমাণ বেশি সেটা দ্রাবক, যেটার পরিমাণ কম সেটা হচ্ছে দ্রাব। এবার বিভিন্ন ভৌত অবস্থায় দ্রাব দ্রাবক সহ দ্রবণের উদাহরণ। অর্থাৎ আমি শুরুতেই তোমাদের যেটা বলছিলাম যে দ্রবণ মানে সবসময়তেই যে দ্রাবকটাকে তরল আর দ্রাবটাকে কঠিন হতে হবে এমন নয়, ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম হতে পারে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যে দ্রাব এবং দ্রাবক। অবশ্যই সব থেকে যেটা কমন সেটা প্রথমেই লিখছি, যে দ্রাবটা হচ্ছে, আমি কঠিনের জন্য সলিড লিখছি এস, তরলের জন্য লিকুইড লিখছি এল, গ্যাসের জন্য জি লিখবো। তাহলে বারবার পুরোটা লিখতে লাগবে না। তাহলে দ্রাব সলিড, দ্রাবক লিকুইড। এরকম উদাহরণ প্রচুর আছে। চিনির দ্রবণ, ধরো চিনি ও জলের দ্রবণ। চিনির দ্রবণ হতে পারে, লবণের দ্রবণ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দুটোই সলিড। শুনে মনে হতে পারে কেমন কেমন এটা একটা ব্যাপার, যে দ্রাব এবং দ্রাবক দুজনেই কঠিন, সংকর ধাতু, অর্থাৎ যাদেরকে ইংরেজিতে আমরা বলি অ্যালয়। সেখানে কিন্তু দুটো বা তার বেশি ধাতুর একটা সমসত্ব মিশ্রণ হয়, সেটাকে কিন্তু আমরা বলতে পারি সলিড সলিড সলিউশন, কঠিনে কঠিনে দ্রবণ। কিরকম হতে পারে? যেমন ধরো পিতল, পিতল ব্রাশ যাকে বলে। পিতলের মধ্যে কি থাকে? পিতলের মধ্যে কপার থাকে আর জিঙ্ক থাকে। সংকর ধাতু, এটা কি? এটা হচ্ছে সংকর ধাতু। তাহলে এখানে দ্রাব এবং দ্রাবক দুটোই সলিড, দুটোই লিকুইড হতে পারে। দ্রাব ও লিকুইড, দ্রাবক ও লিকুইড। একটু আগে যেটা বলছিলাম, জল ও অ্যালকোহলের দ্রবণ, জল ও অ্যালকোহলের দ্রবণ। আর কি হতে পারে? দুটো গ্যাস হতে পারে, অর্থাৎ গ্যাসে গ্যাসে দ্রবণ, বাতাস। দুটোই গ্যাস, দুটোই গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? বাতাস, বায়ু।
এখানের মধ্যে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আরও অন্যান্য গ্যাস রয়েছে, কিছুটা সালফার ডাইঅক্সাইড থাকে, এটসেট্রা। তরলের মধ্যে আমরা চাইলে কিন্তু গ্যাসকে দ্রবীভূত করতে পারি, তরলের মধ্যে গ্যাস। তাহলে দ্রাবকটা হচ্ছে তরল, দ্রাবটা হচ্ছে গ্যাস। সোডা ওয়াটার, সোডা ওয়াটার, এখানে জলের মধ্যে CO2, উচ্চ চাপে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা থাকলে আমরা লিকুইডের মধ্যে গ্যাস, অর্থাৎ দ্রাবকটা লিকুইড, দ্রাবটা হচ্ছে গ্যাস, এই ধরনের দ্রবণ আমরা পেতে পারি। মোটামুটি এই এক্সাম্পলগুলো জেনে রাখলেই চলবে যে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থার দ্রবণ, অর্থাৎ দ্রবণের মধ্যে দ্রাব ও দ্রাবকের ভিন্ন ভৌত অবস্থা। কখনো হচ্ছে এটা লিকুইড, এটা সলিড বা দুটো সলিড, এই জায়গাটা চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা টুকে রাখতে পারো। তাহলে আমি প্রথম ভিডিওতে, দ্রবণের প্রথম ভিডিওতে চেষ্টা করলাম একবারে ইন্ট্রোডাক্টরি পার্ট, দ্রাব কোনটা দ্রাবক কোনটা সেটুকু নিয়ে আলোচনা করতে এবং বিভিন্ন ধরনের কিছু দ্রবণের এক্সাম্পল নিয়ে আলোচনা করতে। যদি মনে হয় ভিডিওটা তোমাদের জন্য উপকারী হতে পারে তাহলে ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো। আর প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম।